টেকনো ফোনের প্যাকেট দেখতে পেলেও এই ফোনটি কিন্তু টেকনো না। এই ফোনটি মূলত যিনি পাঠিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে। এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো একটি ফোন। বেশ এর আগে হয়তো ওনার লোকাল শপ থেকে ঠিক করেছিলেন, কিন্তু তারপরে আবার বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন ফেলে রাখেন এবং এরপর আবার ওনার ছোট ভাই রিপেয়ার করতে যান। তারা বলেছে এটা রিপেয়ার করতে পারবে না, যে কারণে আবার ফেলে রেখেছেন, তারপর আমার কাছে পাঠিয়েছেন। আর এই ধরনের কাজ করা ফোনগুলো আসলে অনেক ইন্টারেস্টিং থাকে, কিন্তু এই ধরনের কাজে কিন্তু সময় দেওয়া হয় না। কারণ প্রথমত হচ্ছে যে কাজ করা ফোনের অবস্থা অনেক খারাপ থাকে, বিভিন্ন সমস্যা থাকে যেগুলোর খুঁজে বের করাই মুশকিল হয়ে যায়, অনেক সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা থাকে না। দ্বিতীয় হচ্ছে যে পার্টস পাওয়া যায় না। তো এই ফোনটি অলরেডি খোলা হয়েছিল, স্ক্রু মিসিং রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট রেবন ছেঁড়া রয়েছে এবং কি ব্যাটারিটাও হয়তো চেঞ্জ করা হয়েছিল। এই বাহির থেকে যতটুকু দেখে যা যা মনে হচ্ছে সেগুলোই বললাম। এরপর খোলার পর আরও কি কি বের হবে এবং কি কি সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, আমি একেবারে এ টু জেড শেয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিও দেখলে আপনাদের অনেক আসলে নলেজের বিষয় রয়েছে, যেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও কন্টিনিউ দেখবেন। আরেকটি বিষয় রয়েছে যে আমার ডিজিটাল একটি মাল্টিমিটার এবং ডিসি রিডিং এবং চার্জিং লোডিং এগুলো সব কিছু যে দেখাই, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং আপনাদের কিছু দিক নির্দেশনা দিব, যেগুলো আপনারা হয়তো মনে রাখলে পরবর্তী ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটার কি কন্ডিশন রয়েছে এবং কি আসলে অ্যাকচুয়ালি কোনটার কি রিডিং লোডিং এবং কি করছি, কি মাপছি, মেজারমেন্টগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা একদমই মিস করবেন না। তো যাই হোক, আমি ফোনটির যে বডি রয়েছে সেটি খুলে নিচ্ছি। সম্ভবত এটাকে রিং বলে। তো দেখুন, এটা খুলে নেওয়ার পর আমরা কিন্তু কি দেখতে পাবো, কি অবস্থায় রয়েছে সেটি আমরা আমরা জানতে পারবো। দেখুন, ফিঙ্গারপ্রিন্টের রেবন একেবারেই আলাদা। তো এখানে যে ফিঙ্গারপ্রিন্টের বাকি অংশটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে খুলে নিলাম। তো যাই হোক, ফোনের পাওয়ার সেকশন মোটামুটি কাজ করা হয়েছে। নেটওয়ার্ক সেকশনের টিন খোলা রয়েছে। ব্যাটারি কানেক্ট করে আমি প্রথমে দেখে নেব চার্জারটা। ইনপুট করলাম চার্জারের কেবল, এবং চার্জারের কেবল লাগানোর পর আমার কি ধরনের লোডিং আসে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি কোনো ধরনের রেসপন্স না থাকলে যেরকম হয়, এটা সেরকমই মনে হচ্ছে। এবং কি এই ধরনের ফোনগুলো আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট একে একে চেক করব। কারণ হচ্ছে যেহেতু কেউ একজন ট্রাই করেছে, কোন প্রবলেম কোথায় রয়েছে সেটি কিন্তু আগেই বলা মুশকিল হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা চার্জিংয়ের যে লোডিং রয়েছে, মানে চার্জ দেওয়ার পর কী পরিমাণ এম্পিয়ার নিচ্ছে সেটি দেখার চেষ্টা করব। আর এখানে দেখুন, হলুদ যে লেখাটি লাফালাফি করছে, মূলত এখানে এম্পিয়ারটি খুবই কম নিচ্ছে, যেটা হয়তো আই চার্জারে কোনো সেন্সই দেখাবে না। তো যাই হোক, আমি ব্যাটারি ভোল্টেজটি একটু চেক করে নেব। প্রথমত আমাকে ভোল্টেজ মোডে যেতে হবে। আমি এখানে দেখাচ্ছি, দেখুন নিচে আমরা কিন্তু ডায়োড ভ্যালু এবং ভোল্টেজ দুটিই কিন্তু দেখতে পাই। দেখুন এখানে ভোল্টেজ মোডে 3.9 ভোল্ট রয়েছে, মানে হচ্ছে ব্যাটারিতে কিন্তু পর্যাপ্ত চার্জ রয়েছে এই অবস্থায়। তো আমরা এখন ডিসি রিডিং চেক করব ঠিক একই জায়গায়। আপনারা যে হলুদ লেখাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। এখানে খুবই কম মিলি অ্যাম্পিয়ার এখানে কনজিউম করছে, মানে একটু নিচ্ছে হালকা। বাট এটা যে আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই থাকে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, সেখানে কিন্তু একেবারেই সিম্পল, মানে 1 0 0 0.1, মানে এরকম লাস্টের 4 ডিজিটের লাস্টের ডিজিটে একটু 1 নিচ্ছে। বাট এখানে কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে। কিন্তু এখানে আসলে মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার অটোমেটিক মুড কিন্তু চেঞ্জ হয় যখন রেঞ্জটি বেড়ে যায়, তখন কিন্তু অটোমেটিক সেটি যে মেজারমেন্ট সেটিও কিন্তু সক্ষমতা বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি এখন দেখব, মাদারবোর্ডটি দেখে নিলাম, মাদারবোর্ডের যে চার্জিংয়ের ভোল্টেজ সেটি চেক করে নেব যে ইনপুট হচ্ছে কিনা 5 ভোল্ট। দেখুন, চার্জার কানেক্ট করার পর আমি এই জায়গাটিতে 5 ভোল্ট পেয়েছি। তো 5 ভোল্ট এখানে স্টেবল রয়েছে। তো এখানে যে প্রবলেমটি হতে পারে সেটা হচ্ছে চার্জার যেহেতু একটা হালকা একটু সেন্স নিচ্ছে, সো 5 ভোল্ট তো ইনপুট হচ্ছেই, এটা স্বাভাবিক। এখানে একটি ক্যাপাসিটর আমি ভাঙা দেখছি। তো যিনি এর আগে কাজ করেছেন উনি হয়তো এই আইসিটিতেও কাজ করে থাকতে পারেন। তো দেখুন, এখানে 5 ভোল্ট ইনপুট হচ্ছে এবং আমি যে বাক কয়েলগুলো রয়েছে, এবং দেখুন একটা বিষয়, এখানে কিন্তু আপ ডাউন করছে।
আর এই ভোল্টেজগুলো কিন্তু আপ ডাউন করলে চলবে না, এগুলো কিন্তু একদমই স্টেবল থাকতে হবে, এবং কি যেভাবে ফ্লাকচুয়েশন ভোল্টেজ দেখাচ্ছে মানে উঠানামা করছে, এইভাবে আসলে একটি পাওয়ার সেকশন স্টেবল কোনো ভোল্টেজ দিতে পারে না। এবং আরও কিছু কিছু জায়গায় কিন্তু ভোল্টেজ কম রয়েছে, তো পরিমাণেও কম রয়েছে। আমার মনে হচ্ছে যে এই ফোনটাতে হয়তো শর্ট থাকতে পারে, কারণ পুরো মাদারবোর্ডটিতেই মোটামুটি তো কাজ করা বা টিন খোলা রয়েছে, এবং এর আগে যারা কাজ করেছে তাদের কি কি কাজ করেছে সেই বিষয়ে তো আসলে আমার কোনো ধারণাই নেই। তো আমি একে একে চেক করে নেব, এবং ভিপিএস ঠিক রয়েছে কিনা, এবং ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে কিনা আইসিতে। আউটপুট তো ঠিক মতো দিচ্ছে না, এটা দেখাই যাচ্ছে। তো এবার হচ্ছে আমি কিছু ক্যাপ ডায়েট ভ্যালু চেক করে নিচ্ছি। তো ডায়েট ভ্যালু চেক করার জন্য দেখুন যে মিটারে আপনারা একটু আগে ভোল্টেজ দেখলেন, সেই মিটারে কিন্তু আমরা ডায়েট ভ্যালু চেক করে নিতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ডায়েট ভ্যালু চেক করার জন্য খুবই সামান্য অল্প সময়ের ভিতরে কিন্তু সেটা চেক করা যায়। এর কারণ হচ্ছে যে এটার ভিতরে এই মিটারে একটি বিপ দেয়, যে বিপটা হচ্ছে যদি আপনার রেঞ্জটা যত বেশি হবে বিপটা তত মোটা হবে, এবং রেঞ্জ মানে রিডিং যত কম হবে, লাইন যত শর্ট হবে, বিপ তত কিন্তু তীক্ষ্ণ হবে। যে কারণে খুব অল্পতেই টাচ করার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এই লাইনটির ভ্যালু কী পরিমাণ হতে পারে। সো বারবার ধরে ভ্যালু চেক করা বা তাকিয়ে থাকার কোনো প্রয়োজনই হয় না। তো এটা হচ্ছে সুবিধা। তো এই মিটারটা ব্যবহার করতে গেলে অবশ্যই পিসি কানেক্ট করে তারপরে কিন্তু আমরা ইউজ করতে পারি। অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো শুধু মিটারের বাটন টিপে করা সম্ভব না। তো যাই হোক, সফটওয়্যারেও কিছু জটিলতা রয়েছে এই মিটারটি নিয়ে। আমি কিন্তু অনেকদিন ফেলে রেখেছিলাম, ইউজ করিনি। শুধুমাত্র যারা ভিডিও করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এই মিটারটি হতে পারে একটি আদর্শ মিটার, বাট সব ক্ষেত্রে কিন্তু না। আর এই মিটারে কিন্তু রেজিস্ট্যান্স মোড নেই, এবং কি সেভাবে ভ্যালু চেক করা যায় না, জাস্ট ডায়েট ভ্যালু চেক করা যায়। তো এরপরেও আমরা পাশাপাশি আরেকটি মিটারের মাধ্যমে কিন্তু মাঝে মাঝে সেটা চেক করে নিই। তো দেখুন এই সেকেন্ড যে পাওয়ার আইসিটি রয়েছে, এই পাওয়ার আইসির প্রত্যেকটি কয়েল আমি চেক করে নিলাম, এবং এখানে ময়লা ছিল। হতে পারে এই পাওয়ার আইসি থেকেও কিন্তু কোনো শর্ট হয়ে থাকতে পারে, ভোল্টেজ ওঠানামা করতে পারে। তো এখানে পরিষ্কার যে জিনিসটি দেখা যাচ্ছে যে আমি যেহেতু কোনো শর্ট পেলাম না পুরো মাদারবোর্ডে, এবং প্রাইমারি যে পাওয়ার আইসিটি সেই পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ চেক করার পরে যেটি বোঝা গেল যে এই ফোনের যে ভোল্টেজগুলো সেগুলো স্টেবল না। তো এর আরও অনেক কারণ থাকতে পারে, যেহেতু সিপিইউ অলরেডি খোলা হয়েছে, সিপিইউর নিচে প্রবলেম রয়েছে কিনা। আর দেখুন এই সিপিইউর নিচের বলগুলো কিন্তু এখনও একদম ভেঙে ভেঙে আছে, মানে ঠিকমতো লাইনই পায়নি, এরকমভাবে আছে। তো রিবোলিং যারা করেছিল হয়তো রিবোলিংটি পারফেক্ট হয়নি, এর কারণেও কিন্তু এই ভোল্টেজ আপ ডাউন করতে পারে। এবং কি সিপিইউ যদি প্রপার ওয়েতে ওয়ার্ক না করে এবং সিপিইউর ভিতরে কোনো লাইন বল শর্ট হয়, সেক্ষেত্রেও এরকম হতে পারে। এবং ইউএফএসটি রিমুভ করলাম, ইউএফএসের দু একটি লাইন উঠে যাওয়া, সেগুলো এনসি লাইন, কোনো সমস্যা নেই। আর সিপিইউ ইউএফএস সব কিছু রিমুভ করে আমি চেক করছি। এর কারণ হচ্ছে যে এগুলো অলরেডি কাজ করা রয়েছে, এখান থেকেও কোনো প্রবলেম হতে পারে। যেমন সিপিইউ যদি শর্ট হয়ে যায়, সিপিইউ শর্ট হলেও কিন্তু ফোন নন সেন্স হয়ে যায় বা খুবই কম সেন্স করে, এরকম হয়ে যায়। তো সিপিইউ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা প্রবলেমটা ফিক্স করতে পারবো না, সিপিইউ রিপ্লেস করতে হবে। সো এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে স্টোরেজ আইসি যেটি রয়েছে সেটি কিন্তু আমার কম্পিউটারে চেক করে নিতে হবে ভালো আছে কিনা। কারণ স্টোরেজ খারাপ থাকলে আমি অনেক চেষ্টা করে পাওয়ার সেকশন ওকে করলেও দেখা যাবে যে ফোনটি কিন্তু রান হবে না। তো সেটি কম্পিউটারে আমি অলরেডি চেক করে নিয়েছি, স্টোরেজ আইসিটি ভালো রয়েছে। সো আমি এগুলো আবার রিভলভ করে ইনস্টল করছি। এর কারণ হচ্ছে যে ইনস্টল করার পর যদি কোনো বলের ফল্টের কারণে ফোনটির অন না হয়ে থাকে, এবার হয়তো সেটা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে বলগুলো শর্ট থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, যে কারণে কিন্তু এই ফোনগুলো কিন্তু রান করে না। সো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে ফোনটি আমি সিপিইউ এবং স্টোরেজ ইনস্টল করার পর এবার একটু ঠান্ডা করে আমরা চেক করব, এবং এরপর আবার ডিসি রিডিং চেক করব, এবং চার্জিংয়ের লোডিং সব কিছু চেক করে দেখতে হবে যে কন্ডিশনটা কি আগের অবস্থায় আছে নাকি পরিবর্তন হয়েছে। তো এখানে ভোল্টেজের যে অ্যাক্টিভিটিস মূলত পুরো মাদারবোর্ডে বা সিপিইউ রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো ঠিকমতো না পেলে ফোন অন হবে না। দেখুন রিডিং কিন্তু আবারও সেরকমই, একেবারে খুবই কম রিডিং, যেটা আসলে এই ফোন অন না হওয়ার জন্য মানে একটা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই এই ফোনে কোনো রিডিংই দেখাবে না, এরকম একটি অবস্থা। এবং 4 ডিজিটে হয়তো
4 ডিজিটের লাস্টেরটা একটু দেখায় 1 2 এরকম আসে। বাট এই ফোনটা অ্যাকচুয়ালি যে প্রবলেম সেটা হচ্ছে যে আমরা ননসেন্স ধরেই কাজ করছি। তো এই ফোনের এখন সিপিইউটা রিমুভ করব। কারণ এখনো পর্যন্ত আমি কনফার্ম না যে এই সিপিইউ ভালো আছে কিনা। সিপিইউ শর্ট হয়ে এরকম প্রবলেম হতে পারে, কিন্তু সিপিইউ শর্ট হলে কিন্তু আমার যে বাক ভোল্টেজ বা কোর যে কয়েলগুলো রয়েছে সেখানে কিন্তু লাইন শর্ট দেখাতো। তো কোনো ধরনের শর্ট আমি পাইনি, বাট ননসেন্স হওয়ার জন্য সিপিইউ অনেক সময় দায়ী হয়ে থাকে। তো আমি এবার চেক করব উইদাউট সিপিইউতে কিছু চেকিং আছে সেগুলো করে দেখব যে আমার এই ফোনটির পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো এখন কি স্টেবল হয় কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু আমরা সিপিইউ ছাড়া চেক করতে পারি বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজগুলো, এবং এমটিকের ক্ষেত্রে কিন্তু সেটা চেক করা যায় না। দেখুন উইদাউট সিপিইউতেও কিন্তু রিডিং সেরকমই আছে প্রায়। তো মূলত পাওয়ার সেকশনে ফল্ট রয়েছে, এটি হচ্ছে বিষয়। তো পাওয়ার সেকশন যেহেতু ভোল্টেজটি তৈরি হচ্ছে না এবং প্রপার ওয়েতে তৈরি হচ্ছে না, সো আমাকে পাওয়ার সেকশনের দিকে খেয়াল করতে হবে এবং প্রতিটা কানেক্টর চিপায় চাপায় কোথাও কোনো ময়লা বা কোনো কিছু আটকে আছে কিনা, শর্ট রয়েছে কিনা সেগুলো দেখার প্রয়োজন রয়েছে। কানেক্টর এবং কি চার্জে দিয়ে আমি ভোল্টেজগুলো চেক করলাম। তো অ্যাকচুয়ালি মনে হয়েছে যে এই প্রাইমারি পাওয়ার আইসি যেটা মূলত প্রথম যে সাপ্লাইগুলো তৈরি করে থাকে সেই সাপ্লাইগুলো কিন্তু তৈরি করতে পারছে না আমার মনে হচ্ছে। তো এই আইসিটি আমি রিপ্লেস করে দেখব, কারণ এর ইনপুট ভোল্টেজগুলো ঠিক রয়েছে। দেখুন এই আইসি রিমুভ করতে গিয়ে দেখি এখানে একটি রেজিস্টর মিসিং, আর এটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্টর, যদিও এটা ইউএসবি বা চার্জিং রিলেটেড একটি রেজিস্টর। সো এটা পাওয়ারের কোনো প্রবলেম করবে না, এটা ছাড়াও ফোন অন হবে। বাট ইউএসবির যে রিডিং চেক করছি সেখানে কিন্তু ফল্ট হতে পারে। দেখুন এই পাওয়ার আইসির নিচে একটি ময়লা দেখতে পাচ্ছি, কালো ছোট্ট একটি ময়লা। তো হতে পারে যে এই আইসিটি রিভলভ করে এর আগে যারা লাগিয়েছে, মানে এটা তো খোলা হয়েছিল নিঃসন্দেহে বলা যায়, কারণ আইসির বলগুলো দেখেই বোঝা যাচ্ছে। তো এটা আবার একটু আমি রিইনস্টল করব এবং আরও একবার চেক করব, কারণ দেখুন অনেক সময় ছোটোখাটো প্রবলেম থেকেও কিন্তু অনেক বড় প্রবলেম তৈরি হয়। তো এখানে একটি ক্যাপাসিটর ভাঙা রয়েছে, ক্যাপাসিটরের যে লাইনগুলো সেগুলো পরিষ্কার করে রাখবো, পরবর্তীতে একটা ক্যাপ যেন এখানে বসিয়ে দেওয়া যায়। তো এবার আমি চেক করব, যেহেতু পাওয়ার আইসিটির নিচে একটু ময়লা ছিল, উইদাউট সিপিইউ রয়েছে এখন, মানে কোনো সিপিইউ লাগানো নেই ফোনটিতে, এবং কি ব্যাটারি কানেক্টরের যে পিনগুলো সেগুলো একটু আঁকাবাঁকা দেখতে পাচ্ছি, এগুলোও একটু ঠিকঠাক করে নেব যেন কনফার্ম একটি কানেক্টিভিটি থাকে। অ্যাকচুয়ালি প্রতিটা জায়গায় যখন আপনার ক্ষত বিক্ষত থাকবে আপনাকে সবই খেয়াল করতে হবে। আবারও ডিসি রিডিং চেক করি এবং দেখুন আগের অবস্থাতেই আছে, কোনো পরিবর্তন নেই। এখন সিপিইউ ছাড়া এই ধরনের রিডিং আমরা দেখতে পাচ্ছি। আর সিপিইউ ছাড়া এই ধরনের ফোনে স্টোরেজ আইসি লাগানো থাকলে পাওয়ার সাপ্লাই যদি ওকে থাকে তাহলে কিন্তু 50 রিডিং আসবে, মানে 4 ডিজিটে 50 আসবে। সো এটা 3 ডিজিট যদি হয় তাহলে 5 আসতে পারে। এটা হচ্ছে হাইয়েস্ট রিডিং, 3 4 5 6 এরকম আসতে পারে। সো এ ধরনের রিডিং যদি আসে, সো আমরা বুঝতে পারবো যে পাওয়ার সাপ্লাই ওকে থাকার সম্ভাবনা বেশি। তো এখানে যেহেতু সেটা হচ্ছে না এবং আইসির ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে না, আমি শর্টগুলো আবারও চেক করে নিলাম যে কোথাও কোনো শর্ট আছে কিনা। কারণ হচ্ছে ভোল্টেজ যখন কিছুটা হবে আপ ডাউন করবে, এ ধরনের ফোনে শর্ট থাকার সম্ভাবনা থাকে। আর ফোনটাও অলরেডি আগেও কাজ করা ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিপিইউ ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি। কী কারণে? কারণ সিপিইউ যখন প্রথম ইনস্টল করা হয় বা রিমুভ করা হয় তখন কিন্তু ঝুঁকিটা বেশি থাকে। আর এই ফোনটা জানিয়েছেন যে রিবোলিং করে কিছুদিন ইউজ করেছেন, তারপর আবার বন্ধ হয়েছে। তার মানে হচ্ছে সিপিইউ কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা একটু কম, এবং সিপিইউর ফিজিক্যালি যে সিপিইউর বলগুলো বা লাইনগুলো সব ঠিকঠাক মতো রয়েছে, দেখে মনে হচ্ছে যে সিপিইউটা ভালো থাকার সম্ভাবনা আছে। তো এখন আমি ফোকাস করব পাওয়ার সেকশনে। আর পাওয়ার সেকশনের যে এই পাওয়ার আইসিটা, যেটা সেকেন্ডারি পাওয়ার আইসি, সেটা কিন্তু মূলত ইনটেক ছিল, উপরে টিন ছিল। আর এই যে প্রাইমারি পাওয়ার আইসি যেটা কালো, এখানে কিন্তু চার্জিংয়ের যে 5 ভোল্ট সেটা কিন্তু এই আইসিতে ঢুকে, এবং এখান থেকে আপনার ভিব্যাট আর চার্জিংয়ের ভি ইউএসবি বা যে চার্জিংয়ের 5 ভোল্ট সেই ভোল্টেজটা ঢুকে কিন্তু একটা সাপ্লাই তৈরি করে। সো এই সাপ্লাইটাই কিন্তু আমি পাচ্ছি না। সো এখানে এই প্রবলেমটা আমার মনে হচ্ছে যে এই আইসিটি প্রবলেম। আমি একটি অরিজিনাল ফোনের একটি আইসি লাগিয়ে
আমি এখানে চেক করছি যে আইসিটা 100% টেস্টেড, কোনো ধরনের সমস্যা নেই। সেই আইসিটা লাগিয়ে এবার আমি অন করার চেষ্টা করব যে ফোনটা অ্যাকচুয়ালি এখন ডিসি রিডিং কেমন আসে এবং কি অন হয় কিনা। তো প্রথমে আমরা একটু ঠান্ডা করে চেক করব হচ্ছে ডিসি রিডিং। ডিসি রিডিং খেয়াল করি, দেখি যে আগের অবস্থায় আছে না চেঞ্জ হয়েছে। যেহেতু সিপিইউ লাগানো আছে, আর উপরে ডিসি রিডিং খেয়াল করুন, দেখুন 183 দেখাচ্ছে, মানে হচ্ছে ফোনটার রিডিং কিন্তু একদম নর্মাল চলে আসছে। আর এবার আশাও করি ফোনটি অন হয়ে যাবে এবং মূলত এই যে আইসিটি, পাওয়ার আইসিটি, এটার থেকে পাওয়ার তৈরি করতে পারতো না, সাপ্লাই তৈরি করতে পারতো না। এক কথায় সে ইনপুট নিচ্ছে বাট আউটপুট দিতে পারছে না, যাও দিচ্ছে সেটা একেবারেই দুর্বল, ক্ষীণ। তো আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি কিন্তু অলরেডি লোগোতে চলে আসছে এবং ব্যাটারি চার্জ রয়েছে, ব্যাটারি সিগন্যালও দেখিয়েছে। তো এই অবস্থায় আপনার ভিডিওতে একটি লাইক করাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে, কারণ এতক্ষণ লাইক না করে থাকলেও এখন একটি লাইক করে তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করতে থাকুন ফোনটি সম্পূর্ণ অন না হওয়া পর্যন্ত। তারপরেও কিন্তু বলা যায় না যে এই ফোনটি কমপ্লিট হয়েছে, কারণ হচ্ছে এই ধরনের ফোনে অনেক সময় দেখা যায় যে ফোনটি সফটওয়্যার প্রবলেম হয়ে যেতে পারে অথবা ফোনটি রিস্টার্ট করছে, আরও অন্য সমস্যা থাকতে পারে। কিন্তু না, ফোনটি একদমই অন হয়েছে, ওনার ডকুমেন্ট সহ ডাটা সহ অন হয়েছে। আর এই ফোনটির যে প্রবলেম ছিল কিভাবে সলভ করলাম বিস্তারিত কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আরও অন্যদের সাথে শেয়ার করে রাখুন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।